সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুল জান্নাত। তো শুরু হয়ে গেছে আজকের 4th ডে অফ ইউটিউব লাইভ। শিলা, ওয়েলকাম। আশা করছি সবাই সাথে থাকবেন। আজকে প্রথম একটি ঘটনা দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের লাইভটি। তো ঘটনাটি যেভাবে, গল্পটি যেভাবে রয়েছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি আপনাদের। এক শহরের একেবারে কোনায় একটা পুরনো বইয়ের দোকান ছিল। দোকানটির মালিক ছিল একজন বৃদ্ধ, যার নাম ছিল মিস্টার রহমান। তিনি খুবই রহস্যময় একজন ব্যক্তি ছিলেন। কেউ জানতো না তিনি কত বছর ধরে ওই দোকানে কাজ করছেন বা তার পেছনের গল্প কি। একদিন একজন তরুণ ছেলে আদনান দোকানে ঢুকে পড়ল। তিনি বইয়ের প্রতি খুব আগ্রহী ছিলেন এবং সবসময় নতুন কিছু খুঁজতেন। দোকানে ঢুকেই তিনি এক বিশেষ বইয়ের খোঁজ পেলেন, যার নাম ছিল শেষ রাতের গল্প। বইটি কিনে বাড়ি ফিরে গেল এবং পড়তে শুরু করলো। গল্পের মধ্যে প্রকাশ করে তিনি একজন অসাধারণ পৃথিবীতে চলে গেলেন, যেখানে সময় আর বাস্তবতা সবকিছু আলাদা ছিল। বইটি তাকে জানালো যে সে যে পৃথিবীতে বাস করছে তা আসলে একটি কাল্পনিক জগৎ, আর মিস্টার রহমান সেই জগতের একমাত্র রক্ষক। কিন্তু শেষমেশ আদনান জানতে পারল মিস্টার রহমান আসলে তার পূর্বজন্মের একটি রূপ, এবং বইটি ছিল সেই একমাত্র পথ যা তাকে তার আসল পৃথিবী, একেবারে বাস্তব পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাবে। যখন আদনান বইটি শেষ করলো, মিস্টার রহমান তার সামনে হাজির হলেন। এখন তোমার পালা, তোমার জীবন নিজে থেকে বাছাই করো। এতটুকু ছিল ওয়েলকাম মোটিভেশনাল একটি টাইম ট্রাভেলার গল্প, যেটা আমরা শুনলাম। তো এরপর পরবর্তীতে আমরা চলে যাব আরও একটি গল্পে। তার আগে আমরা কিছু কমেন্ট পড়ে নেব। অবশ্য কেউ কোনো কমেন্ট করেননি। আমরা আন্তরিকভাবে কি বলবো, ক্ষোভ প্রকাশ করছি এই বিষয়টা নিয়ে যে আমাদের ব্রডে কোনো কমেন্ট আসে না। যেটা আমরা চাই যে আমাদের ব্রডে প্রচুর কমেন্ট হোক, বাট সেই কমেন্টগুলো আমরা পাই না। এটা হলো কথা। আপনারা তো কিপটা কেন কমেন্ট করেন না? কষ্ট পেন না, সবাই কমেন্ট করবে। ধন্যবাদ। সবাই কমেন্ট করবে, কখন কমেন্ট করবে সেই আশায় আমরা বসে আছি। দেখি কখন কমেন্টগুলো আসে। তো এই মুহূর্তে তাহলে আমরা চলে যাব একটি হরর গল্পে, একটি ভৌতিক গল্পে। আমি সাউন্ডটা একটু চেঞ্জ করে নিই, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দরকার। গল্পটির শুরু একটি ছোট্ট গ্রামে, যেখানে একটি পুরনো পরিত্যক্ত প্রাসাদ দাঁড়িয়েছিল। কেউ কখনো সেখানে যেত না, কারণ গ্রামের মানুষদের বিশ্বাস ছিল যে প্রাসাদটির ভেতরে কোনো অশুভ শক্তি বাস করছে। তবুও একদিন শহরের এক তরুণ গবেষক রফিক ওই প্রাসাদটির রহস্য উন্মোচন করতে চলে এলো। জাহান শুনেছিল যে প্রাসাদটির মালিক ছিলেন এক অসাধারণ বিজ্ঞানী মিস্টার হেলর, যিনি মৃত্যুর পর অদ্ভুতভাবে প্রাসাদটি ছেড়ে চলে যান। সেখানে মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ শোনা যেত, কিন্তু কেউ সেগুলো নিয়ে কথা বলতো না। জাহান ঠিক করলো সে পুরনো প্রাসাদে গিয়ে সেই রহস্য খুঁজে বের করবে। রাতের অন্ধকারে জাহান প্রাসাদে ঢুকলো। সে জানতো এখানে কোনো কিছু অস্বাভাবিক আছে, কিন্তু সে এতটাই উৎসাহী ছিল যে ভয় তাকে পিছু টেনে ধরতে পারেনি। যখন সে প্রাসাদের ভিতরে প্রবেশ করলো, সেখানে এক শীতল হাওয়া বয়ে গেল, যেন কিছু অদৃশ্য শক্তি তার উপস্থিতি টের পেয়েছে। সে এগিয়ে চলল। জানালাগুলো গ্লাস ধুলো জমেছিল, আর কিছু কিছু কোণে পুরনো কাগজের স্তূপ। হঠাৎ করে প্রাসাদের একটি দরজা ভেঙে গেল এবং অদ্ভুত শব্দ বের হলো। জাহান সজাগ হয়ে ধীরে ধীরে এগিয়ে গেল। সে দেখতে পেল একটি স্যুটের ভিতর একটি চেয়ারে বসে থাকা একজন মহিলা, একটি ফিকে মুখাবয়ব, যার চোখ দুটি কালো গহ্বরে পরিণত হয়েছিল। মহিলা কিছু বলছিল, কিন্তু শব্দগুলো অস্পষ্ট ছিল, যেন তারা বাতাসে ভেসে যাচ্ছিল। জাহান পা ফেলতেই মহিলা হঠাৎ চুপ হয়ে গেল এবং তার চোখগুলি তাকিয়ে রইল। কিন্তু যা ঘটল সেটা ছিল আরো বেশি ভয়ঙ্কর। মহিলার মুখে হাসি খসে গিয়ে গলে গেল এবং তার গলার মধ্যে এক ভয়ঙ্কর শব্দ বের হতে লাগলো, যেন কেউ কাঁদছে। তখন জাহান বুঝতে পারলো সে যা ভাবছিল
তা ভুল ছিল। এ কোনো সাধারণ ভৌতিক ঘটনা ছিল না, এটি ছিল মিস্টার হেলরের অতৃপ্ত আত্মা, যার গবেষণার কারণে মানুষের আত্মা বন্দী হয়েছিল সেই প্রাসাদে। জাহান বুঝতে পারল, সে যদি এখান থেকে বের হতে চায় তবে তাকে সেই ভয়ঙ্কর রহস্য সমাধান করতে হবে, অন্যথায় সেও কখনো প্রাসাদ ছেড়ে বের হতে পারবে না। যতই সে উত্তর খোঁজার চেষ্টা করলো, ততই তার সামনে আরো অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। কোনো এক অদৃশ্য শক্তি তাকে অনুসরণ করছিল, তার পেছনে কিছু যেন চলছিল যা তাকে ঘিরে ফেলছিল। তারপর একদিন জাহান একটি পুরনো ডায়েরি পায়, যার মধ্যে লেখা ছিল, যদি তুমি এই প্রাসাদে ঢোকো তবে জানো, তুমি শুধু এখানে আসবে না, তুমি চিরকাল এখানে আটকে থাকবে। জাহান শেষমেশ ভয়াবহ এক সিদ্ধান্ত নেয়, যাতে প্রাসাদ থেকে পালানোর জন্য তার আর জীবনকে ঝুঁকি রাখতে হবে। জাহান ডায়েরিতে লেখা সেই অদ্ভুত কথাগুলো পড়তে পড়তে তার মনে এক অদ্ভুত তাড়না কাজ করতে থাকে। সে বুঝতে পারে প্রাসাদটির মধ্যে কিছু গোপনীয়তা লুকানো আছে, যা তাকে পালাতে সাহায্য করবে। কিন্তু প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে সে যেন এক পা অন্য পৃথিবীতে চলে যাচ্ছিল। এক রাতে যখন জাহান প্রাসাদের অন্ধকার করিডোরে হাঁটছিল, হঠাৎ করে একটি দরজা খুলে গেল। সেই দরজার পেছনে অদ্ভুত অন্ধকার ছিল, যা আরো গভীর ও ভয়ঙ্কর মনে হচ্ছিল। জাহান একটু ভয়ে কিন্তু এক ধরনের তীব্র কৌতূহলে দরজার দিকে এগিয়ে গেল। ভেতরে প্রবেশ করতেই তার চোখ পড়ল একটি পুরনো পরীক্ষাগারে, যেখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়ে ছিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল এক মাঝারি আকারের কাচের পাত্র, যেখানে একটি মৃত মানুষের দেহ ছিল। তার চোখ দুটি খোলা, ঠান্ডা ও শ্বাস বন্ধ। জাহান কাঁপতে কাঁপতে পাত্রটি খুলে ফেলে এবং দেখতে পায় মৃতদেহটি আসলে সেই বিজ্ঞানী মিস্টার হেলরের। ডায়েরিতে লেখা ছিল, অন্যদের আত্মা বন্দী করার জন্য নিজের আত্মাকে ত্যাগ করতে হয়। সে বুঝতে পারে মিস্টার হেলর তার গবেষণার মাধ্যমে এমন এক ভয়ানক কাজ করেছিল, যার মাধ্যমে সে মানুষের আত্মাকে বন্দী করে রাখত এবং তারপর নিজের আত্মাকে নিজেই আটকে রেখে চিরকাল একটি অন্ধকার জগতে বন্দী হয়ে যায়। তখনই জাহানের চারপাশে ভয়ানক শব্দ শুনতে শুরু করে। কাচের পাত্রের ভিতরে সাদা ধোঁয়া বের হতে থাকে এবং হঠাৎ করে সেই মৃতদেহটি জীবিত হয়ে ওঠে। মিস্টার হেলর তার মুখে ভয়ঙ্কর হাসি নিয়ে জাহানের দিকে এগিয়ে আসতে থাকে। তুমি কেন এসেছো? তুমি জানো না আমি কখনো মুক্তি পাবো না? তোমার মতো একজন আত্মাকে তো আমি চিরকালই ধরে রাখতে পারবো। জাহান ভয় পেয়ে পিছু হটে, কিন্তু তার পেছনে দ্রুত পা ফেলা শুরু হয়। প্রাসাদের সমস্ত আলো নিভে যায়, কেবল অন্ধকারের মধ্যে তার শ্বাস প্রশ্বাস এবং মিস্টার হেলরের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছিল। শেষমেশ এক ঝলক তীব্র আলো দেখা দিল এবং জাহান নিজেকে বাইরে দেখল। তবে সে জানত এটি ছিল একটি অস্থায়ী মুক্তি। মিস্টার হেলরের আত্মা তাকে কখনো ছাড়বে না। এখনো সেই প্রাসাদটি খালি পড়ে থাকে, কিন্তু সেখানে কেউ আসে না। কেউ কখনো বলতে পারে না কি হয়েছিল জাহানের সঙ্গে, কারণ তার সাথে যোগাযোগের পর থেকে সে এক অদ্ভুত নিঃশব্দতা মেনে নিয়েছে। গ্রামের মানুষ এখনো বিশ্বাস করে যে কেউ ওই প্রাসাদে ঢুকবে সে আর কখনো ফিরে আসবে না, কারণ প্রাসাদটি এখন একটা গহ্বর, যেখানে শুধু অশরীরী আত্মা এবং তাদের বন্দি সত্তা বাস করে। তো আজকের সেকেন্ড যে ভৌতিক গল্পটা, এটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আমরা ইতিমধ্যে কিছু ভিউয়ার্স এসেছিলেন, ধন্যবাদ। মাঝে আমার এখানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, তো তার জন্য হয়তো আইপিএস এর একটু ঝামেলা, একটু আওয়াজ শুনতে পেতে পারেন। একটু মানিয়ে গুনিয়ে নিবেন প্লিজ, খুব কষ্টে আছি। তো আমি চাই যে আমাদেরকে কেউ একটু কমেন্ট করুক, আমাদেরকে একটু জানাক যে আসলে গল্পটি কেমন হয়েছে। এটি একটি ভৌতিক গল্প ছিল। আমরা চলে যাব আরো একটি ভৌতিক গল্পে। তার আগে আমরা কিছু কমেন্ট পড়ে নিতে চাই, কিন্তু কমেন্ট আমাদের কাছে নেই। ভালোই হয়েছে, ধন্যবাদ।
যারা যারা ইউটিউব থেকে দেখবেন বা দেখছেন তারা প্লিজ একটি করে লাইক, একটি করে শেয়ার এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি এখনো তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য চ্যানেলটি। আশা করছি পরবর্তী আপডেট পেয়ে যাবেন যখনই আমরা লাইভে আসব। এই মুহূর্তে আমরা চলে যাব আরও একটা গল্পে, কিন্তু তার আগে আমরা কিছু কমেন্ট পড়তে চেয়েছিলাম, কমেন্ট আমরা পাইনি শেয়ার করা। আমাদের অডিয়েন্স এখানে নাই। অবশ্য আশা করছি আমরা খুব শীঘ্রই অনেক অডিয়েন্স পাবো, অনেক ভিউয়ার্স আমাদের ব্রডেও থাকবেন। এই মুহূর্তে নিয়ে নিব আমরা আরো একটা ভৌতিক গল্প। তো আমরা চলে যাচ্ছি আরো একটা ভৌতিক গল্পে। আশা করছি সবাই সাথে থাকবেন। আমাদের যদি একটু জানান ভাইয়া, আজ কথা বলার লোক নাই। জি, আজকে কথা বলার লোক নেই, তো ইনশাল্লাহ আমরা হয়তো পাবো। অবশ্য আমি লেট করে এসেছি অনেক, 8টা থেকে 10টার সময় আসার কথা ছিল, কিন্তু এসেছি 10:30 বাজে প্রায়। তো অবশ্যই আমরা আগামীকাল থেকে এটা খেয়াল রাখবো যেন আমরা আরো দ্রুত আসতে পারি, ঠিক 10টা বাজলেই যেন আমাদের লাইভটি অন করতে পারি এবং 10টা থেকে যেন স্টার্ট করতে পারি। তো আমরা চলে যাচ্ছি আমাদের আরো একটি ভৌতিক গল্পে। জি ইনশাল্লাহ, সমস্যা নেই, সব আসবে সবাই, দেখা যাক। তো গল্পটি শুরু হচ্ছে এভাবে। গল্পটি একটি ছোট্ট পাহাড়ি গ্রামের, যেখানে রাতের অন্ধকার খুব দ্রুত নেমে আসতো। গ্রামের একটি পুরনো বাড়ি ছিল, যার নাম ছিল রাক্ষসী ভিলার বাড়ি, এবং বলা হতো যে সেখানে কেউ একা থাকতে সাহস পায় না। এক রাতে একজন তরুণ যুবক মাহিন গ্রামে এসেছিল। সে শুনেছিল সেই ভিলার গল্প এবং চ্যালেঞ্জ নিতে ঠিক রাত গভীর হওয়ার আগেই সেখানে চলে গেল। মাহিন জানতো সে সাহসী আর ভূতপ্রেত এসব কিছুই তাকে ভয় পায় না। তবে ভিলার মধ্যে প্রবেশ করার পর তার বুকের মধ্যে একটু চুপ অনুভব করতে শুরু করে। বাড়িটির ভেতর প্রবেশ করতেই যেন এক অদ্ভুত শীতলতা এসে ছড়িয়ে গেল। চারপাশে পুরনো পেইন্টিং এবং এক টুকরো মোমবাতি ছাড়া আর কোনো আলো ছিল না। মাহিন দরজার ভেতর ঢুকে দ্রুত একে একে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। তবে এক সময় মাহিন একটি সংগতিবিহীন শব্দ শুনতে পেল, একটি অদ্ভুত মৃত কান্না। সে থমকে দাঁড়িয়ে গেল। তার মনে হলো কিছু একটা এখানে নেই। সে ধীরে ধীরে সেই কান্নার দিকে এগিয়ে যেতে লাগলো। একটু পরেই সে দেখতে পেল একটি অদ্ভুত কক্ষের দরজা খোলা এবং কক্ষে এক নারী দাঁড়িয়ে ছিল। তার চোখগুলো কালো, চেহারা অস্বাভাবিকভাবে ফ্যাকাশে। নারীটি মাহিনকে বলে উঠল, তুমি এখানে এসেছো, তুমি জানো না তোমার আত্মা এখানে আটকে পড়বে? মাহিন ভয় না পেয়ে বলল, তুমি কে, কেন এমন কথা বলছো? নারীটি মুচকি হাসলো এবং মাহিনের দিকে এগিয়ে আসলো। সে ধীরে ধীরে বলল, তুমি যদি বের হতে চাও তাহলে তোমার এই বাড়ির গোপন ইতিহাস জানতে হবে। বহু বছর আগে আমি এইখানে এসে একটি ভয়ঙ্কর ভুল করেছিলাম। আমি এই বাড়ির একমাত্র বসবাসকারী ছিলাম, কিন্তু এক অদ্ভুত রাত যখন আমি ঘুমিয়েছিলাম, আমার দেহ অদৃশ্য হয়ে গিয়েছিল এবং আমি নিজের আত্মায় আটকা পড়লাম। এক মুহূর্তের জন্য মাহিন যেন কিছু বুঝে উঠতে পারল না। নারীটি তাকে জানালো, এই বাড়ির ভেতরে অনেক আত্মা আটকে পড়েছে। তুমি যদি এখান থেকে বের হতে চাও তোমাকে এক ভয়ানক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তারপরই মাহিন কিছু অনুভব করতে শুরু করলো, আর তার সামনে এক সত্তা ভেসে উঠল, যেটি একটি কালো ছায়া। গা কালো, চেহারা অস্পষ্ট। অদ্ভুতভাবে ছায়াটি মাহিনের দিকে এগিয়ে আসতে শুরু করলো, যেন তাকে শোষণ করতে চাচ্ছিল।
এখন মাহিনের একমাত্র উপায় ছিল ভিলার ইতিহাস জানার মাধ্যমে এই অদৃশ্য পৃথিবী থেকে বের হয়ে আসা। আর তার সামনে কালো ছায়াটি ঘিরে ধরতে শুরু করলো। তখন মাহিন তার বুকের মধ্যে এক কালো আওয়াজ শুনতে পেল, যা বলছিল, তুমি যদি চেষ্টা না করো তাহলে এখানে চিরকাল আটকা পড়বে। মাহিন ছুটে গিয়ে পুরনো এক বইয়ের খোঁজ পেল। বইটি খুলতে চোখে পড়ল এক ভয়ঙ্কর অদ্ভুত পাতা। যে কেউ এই বাড়িতে প্রবেশ করবে তার আত্মা চিরকাল বন্দী হবে। মাহিন বুকের মধ্যে এক অবর্ণনীয় ভয় অনুভব করতে লাগলো। ছায়াটি হঠাৎ করে তাকে গ্রাস করলো, আর মাহিন অন্ধকারে হারিয়ে গেল। গ্রামবাসী এখনো বিশ্বাস করে যে কেউই ওই বাড়িতে প্রবেশ করে সে আর কখনো ফিরে আসে না। রাক্ষসী ভিলা এখন পরিত্যক্ত, কিন্তু রাতের অন্ধকারে কেউ যদি সেখানে যায় তারা শুনতে পায় এক ভয়ঙ্কর কান্না, যা আজও সেই বাড়ির ভেতর থেকে ভেসে আসে। মাহিনের ভাগ্যে কি ঘটেছিল তা কেউ জানে না, তবে গ্রামবাসীরা একসময় ভিলার কাছে যেতে ভয় পেতে শুরু করছিল। তাদের বিশ্বাস ছিল যে কেউ এখানে রাত কাটাতে যায় সে আর কখনো ফিরে আসে না। একদিন গ্রামের একজন বৃদ্ধ মহিলা, যিনি অনেক বছর ধরে গ্রামে বসবাস করতেন, মাহিনের ঘটনা সম্পর্কে জানতে আসেন। তিনি বলেন, ভিলা শুধু একটি বাড়ি নয়, এটি একটি অভিশপ্ত জায়গা। বহু বছর আগে এক বিশেষ রাতে যখন পুরো গ্রাম ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়েছিল, তখন এক অশুভ শক্তি এই বাড়িতে প্রবেশ করেছিল। মাহিন, তুমি যা দেখছো তা ছিল সে শক্তির ছায়া। সে শক্তি একসময় গ্রামকে শোষণ করতে চেয়েছিল, কিন্তু একান্তভাবে তার নিজস্ব জগতে আটকা পড়ে গিয়েছিল। বৃদ্ধা আরো বললেন, সাইফের আত্মা ঠিক যেখানে আটকা পড়ে গিয়েছিল, ঠিক তেমনি তারপর থেকে ওই বাড়ির গোপন দালানের মধ্যে আরো অনেক আত্মা বন্দী হয়ে গেছে। তাদের রক্ষা করার জন্য একজন আত্মাকে মুক্তি দিতে হবে। যে আত্মাটি গ্রামে ফিরে আসবে সেই অভিশপ্ত শক্তির বিরুদ্ধেই লড়াই করবে। গ্রামবাসীরা তখন অস্থির হয়ে পড়েছিল, কারণ তারা জানতো যে মাহিনের আত্মা একদিন ফিরে আসবে। তবে তাকে মুক্তি দেওয়ার জন্য তাদের একটি বিপজ্জনক কাজ করতে হবে। তারা সিদ্ধান্ত নিল যে তারা ভিলার রহস্য সমাধান করতে এবং সাইফ সহ অন্য আত্মাদের মুক্ত করতে একটি দল তৈরি করবে। কিন্তু সবার মনে ছিল এক ভয়, যে যদি তারা এই অভিযান শুরু করে তাহলে তাদের মধ্যে কেউ আর ফিরে আসবে না। এক রাত যখন ভীষণ অন্ধকার ছিল, কয়েকজন সাহসী গ্রামবাসী, সাইফের পরিবারের সদস্যরা এবং কিছু বিশেষজ্ঞরা সেই ভিলার দিকে এগিয়ে গেল। তারা জানতো সেই অভিযান তাদের জন্য এক জীবন মরণ ব্যাপার। ভিলার দরজা খোলার সময় সেখানে আবার সেই শীতলতা এবং ভয়ঙ্কর কান্নার শব্দ শুনতে পেল। তবে এবারে তারা প্রস্তুত ছিল, কারণ তারা জানতো যে তাদের সামনে এক ভয়ঙ্কর সত্য অপেক্ষা করছে। ভিলার ভেতরে প্রবেশ করার পর তারা একটি কক্ষ খুঁজে বের করতে শুরু করলো, যেখানে প্রতি দেয়ালে অশুভ চিহ্ন আঁকা ছিল। পুরনো বই এবং যন্ত্রপাতি পড়েছিল, যা সবকিছু বুঝতে সাহায্য করছিল। কিছু সময় পর তারা একটি ছোট কক্ষে পৌঁছালো, যেখানে একটি পুরনো মূর্তি রাখা ছিল। মূর্তিটির চোখ দুটি ছিল ডার্ক, আর তার সামনে একটি বড় সিল দেওয়া বই ছিল। যতই তারা বইটি খুলতে চেষ্টা করছিল, মুহূর্তটি সরে গিয়ে সাইফের আত্মা তাদের সামনে দাঁড়িয়ে গেল। তার চোখ ছিল ফাঁকা এবং তার মুখ থেকে এক মর্মান্তিক হাহাকার বের হচ্ছিল। মাহিন বলল, তোমরা এখানে এসেছো, কিন্তু এখন তোমাদের এক কঠিন পথ বেছে নিতে হবে। তাদের সামনে এক ভয়ঙ্কর পরীক্ষা ছিল। সাইফের আত্মাকে মুক্ত করার জন্য তাদের সেই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। মাহিন জানিয়ে দিল, যে শক্তি আমাকে আটকে রেখেছে তা এক অমর আত্মা। তুমি যদি আমাকে পরাজিত করতে পারো তবে আমি মুক্ত হব, কিন্তু আমি পরাজিত হলে তোমরা আর কখনো ফিরে আসতে পারবে না। এটা ছিল এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। দলটি তাদের সাহস একত্রিত করে সে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই শুরু করলো। সেই রাতের শেষে তাদের ভাগ্যে কি হয়েছিল তা আজও এক রহস্য। তবে গ্রামবাসীরা জানে, মাঝে মাঝে ভিলার কাছে একটি অদ্ভুত আলো দেখা যায় এবং রাতের অন্ধকারে এক ভয়াবহ শ্বাস প্রশ্বাসের শব্দ ভেসে আসে। সাইফের আত্মা সে অশুভ শক্তির সঙ্গে লড়াই করে। এখন
গ্রামে মুক্ত, তবে ভিলার রহস্য আজও সমাধান হয়নি। তো এই ছিল আজকের তৃতীয় ভৌতিক ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না ঘটনাটি কেমন লাগলো। তো আমরা খুব দিশামণি ওয়েলকাম ব্যাক। যাই হোক, কিসে কি জানি হচ্ছে আজকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি এক্ষুনি। ততক্ষণ সবাই সাথে থাকবেন। আর অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার তো করবেনই ফ্রেন্ডদের সাথে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না। স্টে টিউনড উইথ জাহান ইজ লাইভ। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। সবাই আশা করছি এতক্ষণ আমাদের সাথেই ছিলেন। কিছু ফানি কমেন্ট পড়ে নেই। গরুর গোসল প্রেমিক লিখেছেন, ভাই এত সিরিয়াস কথা বলতে বলতে মাইক্রোফোন রাগ করে বিদায় নিল কিনা চেক করেন। কাচকি মাছের বউ, ভাইয়া আপনার মতো মিষ্টি কথা শুনলে আমি চিনি কম খাই। ওকে, ভাতের প্লেট অন্তপ্রাণ ভাই লিখেছেন, ভাই আপনার কথা এমন মজা পাই, মুড়ি মুড়কির বৃষ্টি শুরু করে দিলাম। পেঁয়াজুর বিপ্লবী লিখেছেন, দাদা আপনার জোকস শুনতে হাসতে গিয়ে 2 কেজি পেঁয়াজ কাটলাম। প্রেমিকের পকেট ফাঁকা, ভাইয়া আপনি যে এভাবে কথা বলেন আমার মনের ব্যালেন্স শেষ হয়ে গেল। মশার স্লিপার চ্যাম্পিয়ন লিখেছেন, ভাই আপনার কমেডি শুনে মশারও হাসতে হাসতে কামড়ানো বন্ধ করে দিল। হাওয়ার কুন্ডি ফ্যান লিখেছেন, আপনার ভিডিও দেখে হাওয়াও লজ্জায় থেমে গেছে, এত কিউট কন্টেন্ট। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম লিখেছেন ইমন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুল জান্নাত। আশা করছি ভালো আছেন। জি তো আমরা চলে যাব সুন্দর সুন্দর কমেন্টগুলো করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আরেকটি গল্পে। তো গল্প এখন আমরা যে গল্পটি শেয়ার করব, গল্পটি হলো বইও রহস্যের পৃথিবী। তো গল্পটি শুরু হচ্ছে এভাবে। সজীব একজন সাধারণ যুবক, যার স্বপ্ন ছিল নিজেকে একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা। ছোট শহরের এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক আর তার মা ছিলেন গৃহিণী। পরিবারের আর্থিক অবস্থার কারণে সজীবকে তার স্বপ্নের পথে অনেক বাধার সম্মুখীন হতে হয়। তবুও তার অদম্য ইচ্ছা তাকে পড়াশোনায় মনোযোগী করে তোলে। সে মনে করত কঠোর পরিশ্রমই ভাগ্য পরিবর্তন করে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও সজীবের জীবনে একটা বড় চ্যালেঞ্জ আসে। তার বাবার হঠাৎ অসুস্থতা এবং পরিবারের আর্থিক দুরবস্থার কারণে তাকে পড়াশোনার পাশাপাশি একটা চাকরি করতে হয়। সে একটু রেস্টুরেন্টে ওয়েটারের কাজ নিল। দিনের বেলা ক্লাস আর রাতে রেস্টুরেন্টে কাজ, এই দুইয়ের মাঝে তার জীবন চলছিল। তবে তার সহপাঠীরা যখন আনন্দ করত, সজীব তখন নিজেকে পরিশ্রমের দিকে মনোযোগী ছিল। একদিন সজীবের মা তাকে ডেকে বললেন, তোমার বাবা অনেক চিন্তায় আছেন, আমাদের ঘরের ঋণের কিস্তি বাকি পড়ে গেছে, তুমি যদি আরো কিছু করতে পারো। সজীব কিছু বলল না। সে বুঝতে পারলো তার জীবনের সব স্বপ্ন হয়তো এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু সে হাল ছাড়লো না। রাতের পর রাত সজীব নিজেকে আরো পরিশ্রমে নিয়োজিত করলো। সে ওয়েটারের চাকরির পাশাপাশি টিউশনি শুরু করলো। নিজের ক্লান্তি আর চাপে সে কখনো ভেঙে পড়েনি। একদিন রেস্টুরেন্টে একজন ধনী ব্যক্তি এলেন। তিনি ছিলেন একজন বড় কোম্পানির সিইও। সজীব সেই সময় তাদের অর্ডার নিচ্ছিল। তিনি লক্ষ্য করলেন সজীবের মধ্যে এক ধরনের আন্তরিকতা এবং কাজের প্রতি দায়িত্ববোধ আছে। তিনি কৌতূহলবশত সজীবকে জিজ্ঞেস করলেন, তোমার স্বপ্ন কি? সজীব প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে যায়, তবে পরে সে বলল, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, কিন্তু জীবন তোমাকে সে সুযোগ দেয়নি। ধনী ব্যক্তি হেসে বললেন, তোমার চোখে স্বপ্ন আছে এবং আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রম কখনো বিফল হয় না। তুমি যদি চাও আমি তোমাকে আমার কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ করে দিতে পারি। সজীব প্রথমে বিশ্বাস করতে পারছিল না। সে সেই সুযোগ গ্রহণ করলো। ইন্টার্নশিপের পাশাপাশি সে পড়াশোনায় মনোযোগ দিল। ধীরে ধীরে তার কাজের দক্ষতা এবং নিষ্ঠার জন্য কোম্পানিতে তাকে স্থায়ী চাকরির প্রস্তাব দেওয়া হলো। সজীব তার পড়াশোনা শেষ করলো এবং কোম্পানিতে তার দক্ষতার সকলকে মুগ্ধ করলো। কয়েক বছরের মধ্যেই সে ওই কোম্পানির সিনিয়র ইঞ্জিনিয়ার হয়ে গেল। তার পরিবারের আর্থিক অবস্থাও উন্নত হলো। একদিন সজীব তার অফিসে বসেছিল। তখন সেই ধনী ব্যক্তি, যিনি তাকে প্রথম সুযোগ দিয়েছিলেন, তার কক্ষে প্রবেশ করলেন। তিনি বললেন, তোমার মতো মানুষগুলোই আমাদের সমাজে আলো। আজ অবসর নিচ্ছি এবং আমি চাই তুমি আমার জায়গাটি নাও। তুমি এই কোম্পানির
নতুন সিইও হও। সজীবের চোখে জল চলে এলো। যে ছেলেটি একসময় রেস্টুরেন্টের ওয়েটার ছিল, সে আজ কোম্পানির সিইও। সে বুঝতে পারল জীবনের কঠোর পরিশ্রম আর নিষ্ঠাই মানুষের ভাগ্যকে বদলে দিতে পারে। সজীবের গল্প থেকে একটি শিক্ষণীয় বার্তা পাওয়া যায়, জীবন কখনো হাল ছাড়া উচিত নয়। কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোভাব জীবনের যে কোনো মোড়ে আপনাকে বিজয়ী করে তুলতে পারে। আপনি লিখেছেন, হ্যাঁ, তার মানে আপনি এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিলেন। মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আসলেই এটা সত্যি কথা, যদি আপনি কোনো কিছু মন থেকে চান, সেটা অবশ্যই কখনো না কখনো আপনাকে আ কিছু না কিছু এনে দিবে। আ কিছু কমেন্ট পড়ে নেই। হুজুগে হরিণ ভাই, আপনার কথা শুনে মনে হলো প্রেম করতেই হবে, কিন্তু মেয়ে পাবো কোথায়? আচ্ছা, খোলা ঠান্ডা সুপারম্যান। দাদা, আপনি আপনার ভিডিও দেখে মনে হচ্ছে আমি এখন রিক্সা ছেড়ে রকেট ধরবো। বালিশের বাল। আপু, ভাইয়া, আপনার কথার মিষ্টি শুনে মনে হচ্ছে চা ছাড়া মিষ্টি খেয়ে ফেলবো। লুঙ্গির নট খোলা বস। ভাই, আপনি এত মজার কথা বলেন, লুঙ্গির নাচ শুরু করে দিলাম। বিরিয়ানি খাওয়া প্রেমিক ভাই, আপনার কথা শুনে মনে হলো প্রেম নয়, বিরিয়ানি আসল প্রেম। মাছের তেলে গরুর ভুনা। ভাইয়া, আপনার হাসি শুনে পেঁপে গাছে আম ফলবে মনে হচ্ছে। নুনের টিপস চ্যাম্পিয়ন ভাই লিখেছেন, ভাই আপনার মজার কথায় এত হাসলাম যে পেটে 6 প্যাক হয়ে গেছে। পেটের পানি উঠান লিখেছেন, দাদা এত হাসেন না, পেটের পানি উঠে গেছে। তেলের বাতি অন্ধকারে ভাই লিখেছেন, ভাই আপনার ভিডিও দেখে এমন হাসলাম, পাশের বাসা থেকে মশার কয়েল আনতে বলছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। গল্পটা অসাধারণ ছিল। ধন্যবাদ আপনার এই কমেন্টের জন্য। আম, তো এতক্ষণ পড়ছিলাম ফানি কমেন্ট গুলো, যেগুলো আমাদের স্টোরির সাথে, ভাইয়া এরা কিভাবে এত সুন্দর কমেন্ট করে, এরা এত সুন্দর কিভাবে কমেন্ট করে। যাই হোক, তাদের হয়তো কিছু না কিছু আছে, এই জন্য এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আমরা যেটা পড়ছিলাম এতক্ষণ, সেই কমেন্ট গুলো ছিল একটু ফানি টাইপের, এবং সেটা অন্য কন্টেন্ট রিলেটেড। মানে আমি আমার কন্টেন্ট বাদ দিয়ে অন্য কমেন্ট পড়ছিলাম। তো আমার ভিডিওর কমেন্ট গুলো আমি একটু পড়ে শোনাচ্ছি। আমি পারি না তো। আচ্ছা, তো এখানে যে কমেন্ট গুলো এসেছে, আলোর মশাল লিখেছেন, ভাই আপনার গল্প শুনে মনে হলো জীবন যতই কঠিন হোক, আলো ঠিকই খুঁজে পাওয়া যায়। অনুপ্রেরণার জন্য অসংখ্য ধন্যবাদ। সাহসী মন লিখেছেন, আপনার গল্প আমাদের শিখিয়েছে যে হার মানা নয়, লড়াই করাই জীবনের আসল সতর্কতা, সার্থকতা। এগিয়ে যান, আমরা আপনার সঙ্গে আছি। স্বপ্নের পথিক লিখেছেন, জীবনের কঠিন সময়ে এমন গল্প মনে সাহস দেয়। আপনি আরো এমন গল্প শেয়ার করুন, অনেকেই অনুপ্রাণিত হবে। অদম্য যোদ্ধা লিখেছেন, আপনার গল্প শুনে বুঝলাম প্রতিটা ব্যর্থতা আসলে সাফল্যের নতুন দরজা খোলে। চালিয়ে যান ভাই। আগুনের জ্বলন্ত প্রেম লিখেছেন, জীবন যেমনই হোক, আপনার গল্প প্রমাণ দিয়ে দিয়েছে লড়াইয়ের শেষে জয় আছে। সত্যি অসাধারণ। ইচ্ছের ডানা লিখেছেন, আপনার কথা মনে করে দিল যে জীবনের ঝড়ের পরেই সূর্যের আলো আসে। সাধারণ প্রেরণা দিলেন ভাই। আশা জাগানিয়া লিখেছেন, আপনার গল্পটা যেন আমাদের শিখিয়ে দিল যে সব সমস্যার মধ্যেও সম্ভাবনা থাকে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গল্প শেয়ার করার জন্য। পথিকের আলো লিখেছেন, আপনার জীবনের গল্প শুনে মনে হলো স্বপ্ন দেখা আর তার পেছনে দৌড়ানোই জীবনের আসল সৌন্দর্য। দারুণ ভাই। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর সুন্দর মন্তব্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আশা করছি আমরা আরো কমেন্ট পাবো পরবর্তীতে। তো আমরা চলে যাব আরো একটি রাকা ওয়েলকাম। আমরা চলে যাব আরো একটি ঘটনায়, আরো একটি গল্পে। তো ততক্ষণ পর্যন্ত একটু সময় লাগবে। আশা করছি আমার সাথেই থাকবেন, কোথাও যাবেন না। স্টে টিউনড উইথ জাহানিজ লাইভ। অ্যান্ড আমার হার্ড ড্রাইভ ফুল হয়ে যাচ্ছে। রেকর্ডিং গুলো এডিট করতে হবে, তারপরে সেগুলো আবার ডিলিট করতে হবে, না হলে প্রবলেম হয়ে যাবে। তো কেউ যদি একটু ইউটিউবে গিয়ে চেক করে আসতে পারতেন যে আসলে আমার আওয়াজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো ঠিক আছে কিনা। সারিকা ইসলাম, ওয়েলকাম। আশা করছি ভালো আছেন। আমরা চলে যাব আমাদের চতুর্থ ঘটনা। এটা কত নম্বর ঘটনা চলছে আমার তো মনে নেই। এটা কি চতুর্থ ঘটনা হবে? চতুর্থ গল্প। জোকার, ওয়েলকাম।
তো আমরা আরো একটি গল্পে চলে যাব, যে গল্পের নাম হচ্ছে পথের শেষেও আলো। তো আমরা সরাসরি চলে যাচ্ছি, কি বলেন? আমরা কি গল্পে চলে যাব? কাব্য কথা ওয়েলকাম। আমরা কি গল্পে চলে যাব সরাসরি? হ্যাঁ, আচ্ছা, ওকে। ধন্যবাদ কমেন্টটি করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুল জান্নাত। আমরা এই মুহূর্তে ২ জায়গাতে লাইভে আছি। এখানে প্লাস ইউটিউবে। তো অবশ্যই সাথে থাকবেন আর গল্পটি শুনবেন। আশা করছি ভালো লাগবে এবং আপনাদের মতামত আশা করছি। তো গল্পের নাম হচ্ছে পথের শেষেও আলো। গল্পটি শুরু হচ্ছে এভাবে। রাহুল নামের একজন যুবক ছিল, যার জীবনটা খুব সাধারণ চলছিল। ছোট্ট একটি গ্রামে সে বেড়ে উঠেছিল। তার স্বপ্ন ছিল শহরে গিয়ে বড় চাকরি করা, কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। তবুও রাহুলের বাবা তাকে বলতেন, তুমি আমার গর্ব, একদিন তুমি আমাদের মুখ উজ্জ্বল করবে। রাহুল কঠোর পরিশ্রম করত, পড়াশোনায় সে বরাবরই ভালো ছিল, কিন্তু একদিন এক বিপর্যয়ে তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আর বাবার একটি দুর্ঘটনায় পা ভেঙে যায় এবং তিনি কাজ করার ক্ষমতা হারান। পরিবারের সব দায়িত্ব এসে পড়ে রাহুলের কাঁধে। রাহুল তার পড়াশোনা ছাড়তে বাধ্য হয় এবং একটি মুদির দোকানে কাজ করতে শুরু করে। শহরের স্বপ্ন তখন তার কাছে বিলাসিতা মনে হচ্ছিল। প্রতিদিন দোকানে কাজ করে বাড়ি ফিরত। মায়ের চোখে হতাশা দেখে তার হৃদয় ভেঙে যেত। একদিন রাহুল দোকানে কাজ করার সময় এক বিদেশি ভ্রমণকারী তার দোকানে আসে। সেই ব্যক্তি রাহুলের সঙ্গে ইংরেজিতে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু ভাষার কারণে সমস্যায় পড়ছিল। রাহুল স্কুলে শিখে নেওয়া ইংরেজি দিয়ে তার সাহায্য করে। ভ্রমণকারী অবাক হয়ে বলল, তুমি এই দোকানে কাজ করছো? তোমার মতো ছেলেকে এখানে থাকার কথা নয়। রাহুল মুচকি হেসে বলল, জীবনের সময় স্বপ্নের পথে চলে না। ভ্রমণকারী তার গল্প শুনে বলল, আমি একটি সংস্থায় কাজ করি, যেখানে তরুণদের দক্ষতা বিকাশ সহায়তা করা হয়। তুমি যদি চাও, আমি তোমাকে একটি স্কলারশিপের মাধ্যমে নাম পাঠাতে পারি। রাহুল প্রথমে অবাক হয়, কিন্তু পরে সাহস করে সেই প্রস্তাব গ্রহণ করে। স্কলারশিপের মাধ্যমে সে একটি ট্রেনিং প্রোগ্রামে যোগ দেয়, যেখানে তাকে কম্পিউটার কোডিং শেখানো হয়। রাহুল প্রতিদিন রাতে কাজ করে আর দিনে ক্লাস করত। কয়েক মাসের মধ্যেই রাহুল নিজের দক্ষতায় অন্যদের ছাড়িয়ে গেল। প্রশিক্ষণ শেষে তাকে একটি নামকরা আইটি কোম্পানিতে কাজ করার প্রস্তাব দেওয়া হয়। প্রথমে সে বিশ্বাসই করতে পারছিল না। তার নতুন কাজের প্রথম মাসে সে যা আয় করলো তা তার বাবার পুরো জীবনের সমান। তার বাবার পুরো জীবনের আয়ের সমান। রাহুল তার পরিবারকে শহরে নিয়ে এলো, বাবার চিকিৎসা করালো এবং মাকে বলল, তোমার স্বপ্ন আমি পূরণ করেছি মা। দিন রাহুলের গল্প স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলো। সেই ভ্রমণকারী, যিনি তাকে প্রথম সুযোগ দিয়েছিলেন, তার সঙ্গে আবার দেখা করতে এলো। তিনি বললেন, তোমার সফলতা প্রমাণ করে একটি ছোট্ট সাহায্য কারো জীবন বদলে দিতে পারে। রাহুল নিজের জীবনের অভিজ্ঞতায় উদ্বুদ্ধ হয়ে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করলো, যেখানে গ্রামের সুবিধাবঞ্চিত তরুণদের প্রশিক্ষণ দেওয়া শুরু হলো। আজ রাহুল শুধু নিজের নয়, হাজারো তরুণের জীবন বদলে দেওয়ার প্রেরণা। তার গল্প শেখায়, জীবনে কঠিন সময় এলেও সুযোগ যখন আসে, তাকে ঠিকভাবে ব্যবহার করলে পুরো জীবন বদলে যেতে পারে। তো এই ঘটনাটি কেমন লাগলো? এবং আপনাদের সবার কমেন্ট আশা করছি, এবং আমরা করব এই গল্পের যে কমেন্টগুলো এসছে সেই কমেন্টগুলো। হ্যাঁ, এটাই সত্যি কথা। জি, ধন্যবাদ, অনেক ভালো। জুমা এবং কাব্য কথা আপনাদের দুজনকে অসম্ভব রকমের বেসম্ভব আম, কি বলে ওয়েলকাম, যে আমার ব্রডে এসেছেন, গল্প বলছিস, ভালো লাগছে এবং এতক্ষণ ধরে বসে আছেন, অনেক কৃতজ্ঞতা। তো আমরা চলে যাব। আজ আপনি ভিডিও লাইভে আসেননি। আজকে ভিডিও লাইভে আসিনি, বাট রাত্রেবেলা আসবো। তো আমরা চলে যাচ্ছি ওই কমেন্টগুলোতে, যে কমেন্টগুলো ভিডিওতে এসেছে। আমি একটু পড়ে নিচ্ছি। জীবন বদলানো প্রেমিক, আপনার গল্প যেন এক জীবন্ত উদাহরণ যে সাফল্য পেতে হলে নিজের উপর বিশ্বাস রাখা জরুরি।
আপনি সত্যি অনুপ্রেরণা। সাহসের সৈনিক লিখেছেন, জীবনের প্রতিটা বাঁকই আমাদের শেখায়। আর আপনার গল্প তা আরো ভালোবাসা বোঝালো। অসাধারণ লেগেছে। ধন্যবাদ। দিগন্তের তারা লিখেছেন, আপনার মতো মানুষ আমাদের শেখায় যে জীবনের কঠিন সময় এলে তা ভাঙা নয়, গড়ার সময় চালিয়ে যান ভাই। আপনি অনন্য। ধন্যবাদ। উজ্জ্বল ভবিষ্যৎ লিখেছেন, আপনার গল্প শুনে মনে হলো নিজের স্বপ্নকে কখনো ছাড়তে নেই। ধন্যবাদ আমাদের জীবনকে এভাবে আলো দেখানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ উজ্জ্বল ভবিষ্যৎ। সীমাহীন ইচ্ছা লিখেছেন, আপনার গল্প আমাদের দেখিয়ে দিল লড়াই জীবনকে সার্থক করে। এমন অনুপ্রেরণা দিয়ে যান, আমরা পাশে আছি। আপনাকেও ধন্যবাদ সীমাহীন ইচ্ছা। আগামীর প্রেরণা লিখেছেন, ভাই আপনার জীবন যুদ্ধের কথা শুনে মনে হচ্ছে আমিও আমার স্বপ্ন পূরণের পথে এগোতে পারবো। দারুণ। ধন্যবাদ। আগামীর প্রেরণা নতুন আশা লিখেছেন, জীবনের এই গল্পগুলোতে আমাদের মনে হয় সাহস যোগায়। আপনার প্রতিটা কথা মনে ছাপ ফেলে গেছে। আরো শেয়ার করুন। অবশ্যই শেয়ার করব। আমাদের সাথে থাকবেন নতুন আশা। অন্তহীন আলো লিখেছেন, আপনার মতো মানুষের গল্প আমাদের শেখায় যে কষ্ট মানে শেষ নয়, নতুন সূচনা। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটি সুন্দর কমেন্ট করার জন্য। স্বপ্নজয়ের সঙ্গী লিখেছেন, আপনার গল্প এক কথায় অসাধারণ। জীবনের প্রতিটা পদক্ষেপ এমন সাহসের কথা মনে রাখতে হবে। সত্যি অনুপ্রাণিত হলাম। আপনাকেও ধন্যবাদ। এরকম অনুপ্রাণিত হতে থাকবেন, আমাকে কমেন্ট করবেন। আমরাও অনেক মোটিভেটেড হব, আমরাও অনুপ্রাণিত হব এবং আপনাদেরকে আরো সুন্দর, সুন্দর গল্প শোনাবো। আগুনের রাজকুমারী ওয়েলকাম, এমডি অভি আহমেদ ওয়েলকাম। আমি খেয়াল করিনি, যাই হোক। আশা করছি আমাদের সাথে থাকবেন। আমরা আবারও আরো একটি ঘটনায় চলে যাব, আরো একটি গল্পে চলে যাব। তো গল্পটি গল্পটি সত্যি এরা অসাধারণ কমেন্ট করে। আমার সেটাই মনে হয়, এত সুন্দর, সুন্দর কমেন্ট পেলে আসলেই ভালো লাগে নিজে থেকে যে না, আ আমার আমি কিছু না কিছু হয়তো কোনো না কোনো ওয়েতে মোটিভেট করতে পারছি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া মনে হচ্ছে। তো আরো কে যেন এসছেন, পরি, ওয়েলকাম। তো আমরা চলে যাব আ আরো একটি গল্পে। গল্পটা গল্পে কি যাব? নাকি আমরা আরো কিছু কমেন্ট পড়ে তারপরে যাব? অতিথি পাখি, আচ্ছা। ওকে, তো আপনারা যারা আছেন আশা করছি আমার সাথে থাকবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন। গল্পগুলো কেমন হচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুল জান্নাত। আশা করছি আপনি ভালো আছেন। আমিও সবসময় ভালোর দলে, একদম ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম এর মতো আছি। চলে যাচ্ছি আমাদের ভালো আছেন ভাই, আমাকে চিনেছেন? আগুনের রাজকুমারী, আমি আপনাকে চিনতে পারিনি। তবে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। একদম ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম এর মতো। তো আমি চলে যাচ্ছি আরো একটি গল্পে, ছায়া থেকে আলো। গল্পটির নাম। তো শুরু করছি। শাহেদ নামের একজন যুবক ছিল। সে জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করেই বড় হয়েছিল। ছোটবেলায় সে তার মাকে হারায় এবং তার বাবা ছিলেন একজন দিনমজুর। গ্রামে ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকতো তারা। পড়াশোনা করার জন্য খুব ইচ্ছা থাকলেও টাকার অভাবে শাহেদকে প্রায়ই স্কুল বাদ দিতে হতো। তবুও সে নিজের মনোবল হারায়নি। প্রতিদিন ভোরে সে কাজের খোঁজে বের হতো আর রাতে কেরোসিনের আলোয় বসে বই পড়ত। তার জীবনের একটাই লক্ষ্য ছিল, একদিন নিজের জীবনকে বদলে ফেলা। একদিন শহর থেকে একটি এনজিওর দল তার গ্রামে আসে। তারা গ্রামের শিক্ষাবঞ্চিত শিশুদের সহায়তার জন্য একটি প্রকল্প শুরু করেছিল। দলের একজন কর্মকর্তা সাহেবের মেধা ও আগ্রহ দেখে খুব মুগ্ধ হন। তিনি সাহেবকে জিজ্ঞেস করলেন, তুমি পড়াশোনায় এত আগ্রহী কেন? সাহেদ বলল, আমি জানি পড়াশোনা ছাড়া আমি কিছুই করতে পারবো না। এটা আমার জীবনের একমাত্র উপায়। সেই কর্মকর্তা সাহেদকে প্রতিদিন কাজের পাশাপাশি তাদের শিক্ষা কেন্দ্রে ক্লাস করার সুযোগ দেন। এই সুযোগটি ছিল সাহেদের জীবনের প্রথম আলো। গ্রামের প্রকল্প শেষ হওয়ার পর সেই কর্মকর্তা সাহেদকে একটি স্কুলে ভর্তি করিয়ে দেন। শহরের জীবনে মানিয়ে নেওয়া সহজ ছিল না। শহরের স্কুলের ছাত্ররা তাকে নিয়ে হাসাহাসি করত। তার পোশাক, কথা বলার ধরন, সবকিছুতেই তাদের কাছে মজার বিষয় ছিল। তবে সাহেব দমে যায়নি। সে আরো কঠোর পরিশ্রম করতে শুরু করলো। স্কুলে পড়াশোনার পাশাপাশি সে ছোটখাটো কাজ করত, যেন নিজের খরচ নিজে চালাতে পারে। ধীরে ধীরে তার মেধা এবং নিষ্ঠা সবার কাছে নজর কাটতে শুরু করলো।
স্কুল শেষ করে শাহিদ একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেল। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সে একটি স্টার্ট আপ কোম্পানির সঙ্গে কাজ শুরু করে। তার কাজ ছিল ছোট অ্যাপ তৈরি করা। একদিন তার তৈরি করা একটি অ্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব জনপ্রিয় হয়ে যায়। এটি দেখে একটি বড় কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করে এবং তার অ্যাপ কিনতে চায়। শাহেদ সেই কোম্পানির সঙ্গে চুক্তি করে এবং তার প্রথম আয় হয় 10 লাখ। এই অর্থ দিয়ে সে তার বাবার চিকিৎসা করালো এবং গ্রামের বাড়ি নতুন করে তৈরি করলো। শাহেদ শহরে সফল হলেও তার হৃদয় ছিল গ্রামে। সে সিদ্ধান্ত নিল তার মতো পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য কিছু করবে। সে তার গ্রামে ফিরে গিয়ে একটি স্কুল প্রতিষ্ঠা করলো। সেখানে গ্রামের শিক্ষার্থীরা বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পেতে লাগলো। একদিন এক ছোট্ট ছেলে তাকে জিজ্ঞেস করলো, স্যার, আপনি এত বড় হয়েছেন কিভাবে? শাহেদ মুচকি হেসে বলল, তোমার স্বপ্ন যদি সত্যি হয় তাহলে কঠোর পরিশ্রম কখনো বিফলে যাবে না। আজ শাহেদ শুধু একজন সফল মানুষ নয়, তার জীবন আলোকিত করেছে অসংখ্য মানুষের ভবিষ্যৎ। তার গল্প আমাদের শেখায় কঠিন সময়েও যদি নিজের লক্ষ্য ঠিক রাখা যায় তবে জীবন বদলে যেতে বাধ্য। তো এই ছিল শাহিদের গল্প। আশা করছি সবার ভালো লেগেছে। আমি এই মুহূর্তে ভিডিওর কমেন্টগুলো একটু পড়ে নিব। আর তারপর আমরা এখানে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর স্টে টিউনড উইথ জাহানিজ লাইভ। আ জীবন বদলানোর প্রেমিক লিখেছেন, আপনার গল্প যেন এক জীবন্ত উদাহরণ যে সাফল্য পেতে হলে নিজের উপর বিশ্বাস রাখা জরুরি। আপনি সত্যি অনুপ্রেরণা। ধন্যবাদ। সাহসের সৈনিক লিখেছেন, জীবনের প্রতিটা বাঁকই আমাদের শেখায়। আর আপনার গল্পটা আরো ভালোভাবে বোঝালো, অসাধারণ লেগেছে। ধন্যবাদ। দিগন্তের তারা লিখেছেন, আপনার মতো মানুষ আমাদের শেখায় যে জীবনে কঠিন সময় এলে তা ভাঙা নয়, গড়ার সময় চালিয়ে যান। আপনি অনন্য। ওকে, আপনাকে ধন্যবাদ। কমেন্টগুলো একটু অন্যভাবে পড়তে হচ্ছে। ঠিকঠাকভাবে পড়তে পারছি না। উজ্জ্বল ভবিষ্যৎ লিখেছেন, আপনার গল্প শুনে মনে হলো নিজের স্বপ্নকে কখনো ছাড়তে নেই। ধন্যবাদ আপনাদের জীবনকে এভাবে আলো দেখানোর জন্য। আপনাকে ধন্যবাদ উজ্জ্বল ভবিষ্যৎ। সীমাহীন ইচ্ছা লিখেছেন, আপনার গল্প আমাদের দেখিয়ে দিল লড়াই জীবনকে সার্থক করে। এমন অনুপ্রেরণা দিয়ে যান ভাই, পাশে আছি আমরা। এভাবে পাশে থাকলেই হবে। আলহামদুলিল্লাহ, আমরা একটা ফ্যামিলি। আলমগীর আগামীর প্রেরণা লিখেছেন, ভাই আপনার জীবন যুদ্ধের কথা শুনে মনে হচ্ছে আমিও আমার স্বপ্ন পূরণের পথে এগোতে পারবো। দারুণ। ধন্যবাদ। অবশ্যই এগিয়ে যান। দোয়া রইলো। নতুন আশা লিখেছেন, জীবনের এই গল্পগুলো আমাদের মনে সাহস যোগায়। আপনার প্রতিটা কথা মনে ছাপ ফেলে গেছে। আরো শেয়ার করুন। অবশ্যই আমরা আরো শেয়ার করব। আর আমরা চাই যে আপনারা সবসময় মোটিভেটেড থাকুন। সবসময় চেষ্টা করে যান। অবশ্যই কিছু না কিছু করতে পারবেন। অন্তহীন আলো লিখেছেন, আপনার মতো মানুষের গল্প আমাদের শেখায় যে কষ্ট মানেই শেষ নয়, নতুন সূচনা। অসংখ্য ধন্যবাদ। আ জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বপ্ন জয়ের সঙ্গী, আপনার গল্প এক কথায় অসাধারণ। জীবনের প্রতিটা পদক্ষেপে এমন সাহসের কথা মনে রাখতে হবে। সত্যি অনুপ্রাণিত হলাম। জি, স্বপ্ন জয়ের সঙ্গী, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতগুলো কমেন্ট করার জন্য এবং এত সুন্দর, সুন্দর কমেন্ট করার জন্য। আশা করছি আমার সাথেই থাকবেন এবং আমরা আরো ঘটনা শেয়ার করব। আমরা আরো গল্প শেয়ার করব। তো আমরা একটু এই ব্রডকাস্টে দেখে নিই। সাদিয়া রহমান ওয়েলকাম। আগুনের রাজকুমারী তো আছেন, রিমা আক্তার পুতুল, আপনাদের সবাইকে ওয়েলকাম। আহ আমরা ২ জায়গা থেকে কমেন্ট পড়লাম। ২ জায়গা থেকে বলতে আগুনের রাজকুমারী লিখেছো, অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কেউ কোনো কমেন্ট করেননি। আপনারা প্রচুর কিপটা মানুষ। সেটার প্রমাণ দিলেন। তো প্যারা নাই। আমরা কেউ যদি কারো সাথে যদি কথা বলা যায়, কেউ যদি কলে আসতে চান অবশ্যই। বুঝলাম না, YouTube এ আমার কমেন্ট পাস হয় নাই। আ জি না, YouTube এ আপনার কমেন্ট আসেনি। আপনার কমেন্টটা এখানে আসে। লাবণ্য ওয়েলকাম। আজকে চলছে আমাদের কততম, এটা হচ্ছে ডে 4 অফ মাই স্ট্রিম। তো সবাইকে ওয়েলকাম। তো আমরা চলে যাব আরো একটি গল্পে। আশা করছি এটা কত নম্বর গল্প আমি ভুলে গিয়েছি। তো যে কোনো একটা নাম্বার বসিয়ে নিন। আপনার ইউটিউব আইডির নাম কি? আগুনের রাজকুমারী আমার ইউটিউব
লিঙ্ক হচ্ছে জাহান ইজ লাইভ উইদাউট এনি স্পেস। আপনি জাস্ট এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। আমি এখানে লিখে দিয়েছি জাহান ইজ লাইভ, কোনো স্পেস নাই। এটা লিখে আপনি ইউটিউবে সার্চ করলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন। আর ডিপি দেখলে তো চিনবেনই। যাই হোক, একটা সাবস্ক্রাইব, কমেন্ট এবং অবশ্যই যদি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন অনেক খুশি হব। এবং আপনারা প্রচুর লাইক এবং কমেন্ট করবেন। চ্যাট এখানে দেখাচ্ছে না, কেন আজকে কি হলো বুঝলাম না। যাই হোক, তো আমরা চলে যাচ্ছি আরো একটি গল্পে। বাট ভাইয়া বলতে হবে, স্টোরিগুলো শুনলে মনের মধ্যে একটা সাহস পাই। আমরা এরকম সাহস দিতে চাই যেন। অপদার্থ লেখিকা ওয়েলকাম। আপনি কতটা অপদার্থ সেটা আমাদের যদি একটু জানাতেন তাহলে ভালো হতো। আমরা এভাবে মোটিভেট করতে চাই সবাইকে যেন। অপদার্থ লেখিকা, এই মুহূর্তে এই ব্রডকাস্টটা ইউটিউবে চলছে। জি। তো আমি চাচ্ছিলাম যে আপনি আগে বুঝে তারপরে যদি কলে আসতেন তাহলে ভালো হতো, জয়েন হতেন। আচ্ছা, আমি ইউটিউবে যাই। জি, জি, অবশ্যই আপনি ইউটিউবে যেতে পারেন। সত্যি গল্পগুলো সুন্দর হচ্ছে। জি, রিমা, ধন্যবাদ। আর আমি তাহলে চলে যাচ্ছি পরাজয়ের মধ্যে জয়ের বীজ নামে আরো একটি গল্পে। তো আমরা চলে যাই গল্পে, কি বলেন? সবার মতামত আশা করছি। এই মুহূর্তে আরো একটি খাদিজা ওয়েলকাম। এই মুহূর্তে আরো একটি বিরতি নিতে চাচ্ছিলাম, বাট থাক, হ্যাঁ যান, ওকে, ঠিক আছে, আমরা তাহলে আরো একটি গল্পে চলে যাব। তো সবাই প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমাদের সাথেই থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমরা কমেন্ট পেলে অনেক অনুপ্রাণিত হই, আমরা অনেক মোটিভেটেড হই। তো চলে যাচ্ছি আমাদের কত নম্বর ঘটনা এটা মনে নেই, বাট পরাজয়ের মধ্যে জয়ের বীজ গল্পের নাম। তো গল্পটি শুরু হচ্ছে এভাবে। রিমন একজন উদ্যমী যুবক ছিল, যার স্বপ্ন ছিল নিজের নামে কিছু করা। গ্রামে বড় হওয়া রিমন ছোটবেলা থেকেই ছিল সৃজনশীল। সে ছোটখাটো জিনিস দিয়ে অদ্ভুত সুন্দর কারুশিল্প তৈরি করত। তার মা প্রায়ই বলতেন, তুমি একদিন আমাদের সবার গর্ব হবে। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। রিমনের বাবা ছিলেন একজন কৃষক। তার সামান্য আয়ে পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়ত। তাই রিমনের স্কুলের পড়াশোনা শেষ করার পরই তাকে বাবার কাজে হাত লাগাতে হয়। একদিন গ্রামের পাশের শহরে একটি বড় মেলা অনুষ্ঠিত হয়। রিমনের বন্ধুরা মেলায় ঘুরতে যাওয়ার কথা বললে সে হঠাৎ চিন্তা করে, আমার তৈরি কারুশিল্পগুলো যদি মেলায় বিক্রি করি তাহলে কেমন হয়। সেই চিন্তা থেকেই সে নিজের হাতে তৈরি কিছু পণ্য মেলায় নিয়ে গেল। প্রথমে তার পণ্যগুলো নিয়ে কেউ খুব একটা আগ্রহ দেখালো না, কিন্তু শেষ দিনের দুপুরে একজন শহরের ব্যবসায়ী তার স্টল দেখে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, তোমার কাজগুলো অন্যরকম, শহরের বড় বড় দোকানে এগুলো দারুণ চলবে। ব্যবসায়ীর কথায় উৎসাহিত হয়ে রিমন শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে তার সঞ্চিত সামান্য টাকা দিয়ে শহরে একটি ছোট্ট জায়গায় ভাড়া নিল এবং কাজ শুরু করলো। তবে শহরের জীবন সহজ ছিল না। বাজারে প্রতিযোগিতা ছিল তীব্র। প্রথম কয়েক মাসে তার বিক্রির পরিমাণ ছিল খুবই কম। তার আশেপাশের লোকেরা তাকে পরামর্শ দিত, গ্রামের ফিরে যাও, এটা তোমার জন্য নয়। কিন্তু রিমন দমে যায়নি। সে রাতের পর রাত কাজ করত, নতুন নতুন ডিজাইন তৈরি করত, এমনকি শহরের নামকরা দোকানে নিজের পণ্য বিক্রি করার জন্য নিজেই যোগাযোগ করত। একদিন একটি ফ্যাশন শোতে রিমনের একটি হস্তশিল্প প্রদর্শিত হয়। সেখানে উপস্থিত এক আন্তর্জাতিক ক্রেতা তার কাজ দেখে মুগ্ধ হন। তিনি রিমনের সঙ্গে চুক্তি করেন এবং তার পণ্য বিদেশে রপ্তানির প্রস্তাব দেন। রিমনের বিশ্বাস হচ্ছিল না যে তার গ্রামের তৈরি পণ্য এখন সারা পৃথিবীতে বিক্রি হবে। সেই চুক্তি থেকেই তার ব্যবসা বড় হতে শুরু করলো। সাফল্যের শিখরে পৌঁছানোর পরেও রিমন নিজের শিকড় ভুলে যায়নি। সে নিজের গ্রামে ফিরে গিয়ে একটি কারুশিল্প কেন্দ্র প্রতিষ্ঠা করলো, যেখানে গ্রামের মানুষ কাজ শেখার সুযোগ পেল। একদিন একজন সাংবাদিক রিমনের সাক্ষাৎকারে জিজ্ঞেস করলেন, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি?
রিমন বললেন, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো পরাজয়ের মধ্যেই জয়ের বীজ থাকে। যদি আপনি হাল না ছাড়েন তাহলে একদিন সফলতা আপনার কাছেই আসবে। আজ রিমনের গল্প শুধু তার নয়, সবার জন্য প্রেরণা। সে প্রমাণ করেছে বড় স্বপ্ন দেখতে কোনো কিছুই বাধা হতে পারে না। তো কেমন লাগলো আম, সবাই একটু জানাবেন প্লিজ। আর এখানেও সবাই জানাবেন। ইউটিউব থেকে আমি কিছু কমেন্ট পড়ছি। চেতনায় জাগ্রত, আপনার গল্প শুনে মনে হলো অন্ধকার জগৎ গভীর হোক, আলো ঠিকই আসবেই। আপনি আমাদের নতুন করে স্বপ্ন দেখালেন। ধন্যবাদ। জীবন্ত যোদ্ধা মনের শক্তি লিখেছেন, ভাই আপনার প্রতিটা কথাই যেন জীবনের নতুন দরজা খুলে দিল। এমন গল্প আমাদের মনে সাহস জাগিয়ে তোলে। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জীবন যোদ্ধা। অগ্নির শিখা লিখেছেন, আপনার মতো সাহসী মানুষের গল্প শুনলে মনে হয় আমরা সবাই লড়াই করে জীবনকে আরো সুন্দর করতে পারবো। চালিয়ে যান। অবশ্যই চালিয়ে যাব, আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে অবশ্যই। অগ্নির শিখা, আপনাকে ধন্যবাদ। আশার তরুণী লিখেছেন, আপনার গল্প শুনে মনে হলো সব ঝড় থামার পরে রঙিন রোদ ওঠে। জীবনের পথ চলার জন্য অনেক অনুপ্রেরণা পেলাম। ধন্যবাদ। আমরা চাই আপনারা অনেক অনুপ্রাণিত হন এবং আপনারা যেটা করছেন সেটাতে অবশ্যই মনোযোগ সহকারে করবেন এবং একসময় না একসময় আপনারা দেখবেন অবশ্যই সফলতা পেয়েছেন। স্বপ্নের জয়ধ্বনি লিখেছেন, ভাই আপনার জীবনের লড়াই আমাদের শিখিয়ে দিল যে কখনো হাল ছাড়তে নেই। আপনার প্রতিটা শব্দে সাহস খুঁজে পাইছি। ধন্যবাদ। ভালোবাসার আলো লিখেছেন, আপনার জীবন গল্প এতটাই মুগ্ধ করলো যে নিজের নতুন করে চিনতে পারছি। আপনি সত্যি অনুপ্রেরণার প্রতীক। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অদম্য প্রাণ লিখেছেন, আপনার গল্প শুনে মনে হলো সব সমস্যার মাঝেই সম্ভাবনা লুকিয়ে থাকে। অসাধারণ বললেন ভাই। জি, আপনি অসাধারণ কমেন্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ। জীবনের নাবিক লিখেছেন, আপনার গল্প আমাদের দেখালো স্বপ্ন শুধু দেখার জন্য নয়, তা পূরণের জন্য সাহস লাগে। দারুণ অনুপ্রাণিত করলেন। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। উজ্জ্বল দিশারি লিখেছেন, ভাই আপনি প্রমাণ দিলেন যে জীবনের প্রতিটা কষ্টই আমাদের শক্তিশালী করে। চালিয়ে যান, আমরা আপনাকে ফলো করব। ধন্যবাদ একটা ফলো করার জন্য। নতুন প্রভাত লিখেছেন, আপনার কথা শুনে মনে হলো জীবন হলো সংগ্রামের নাম, যেখানে প্রতিটা পদক্ষেপ আমাদের বিজয়ের পথে নিয়ে যায়। অসাধারণ। জি, জি, নতুন প্রভাত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমাদের এখানে যারা আছেন শ্যামলা মেয়ে ওয়েলকাম। তো এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না ভাইয়া। সরি, শরীরটা খারাপ লাগছে, আজ চলে যাই, বাঁচলে কালকে দেখা হবে। জি, ইনশাআল্লাহ, অবশ্যই শরীর দিকে খেয়াল রাখবেন। আর অবশ্যই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের আজকের ব্রডটা এখানে আমরা স্টপ করে দিব। তো কেউ যদি শেষ সময়ে আর 4 মিনিট শেষ সময় যদি কেউ কিছু বলতে চান অবশ্যই আমরা একটু কথা বলবো। তো কেউ যদি কলে আসতে চান সেটাও পসিবল। চাইলে যে কেউ আসতে পারেন। শ্যামলা মে ওয়েলকাম, বাট আপনাকে আমি চিনলাম না। আর আপনি যদি কিছু বলতে চান সেটা অবশ্যই বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। মাগফিরাতুল জান্নাত। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আপনি কেমন আছেন? কোথা থেকে বলছিলেন একটু জানাবেন প্লিজ। আমি দিনাজপুর থেকে বলছি। বুঝিনি, সরি। দিনাজপুর। দিনাজপুর, আচ্ছা, ওকে, দ্যাটস গুড। আপনি কি করেন? আর আমাদের জেসমিন জেস ওয়েলকাম। আপনি কি করেন আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন কিনা একটু জানাবেন প্লিজ। উম বুঝি না। বলছি যে আপনি কি করেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন কিনা সেটা একটু জানাবেন। না, করি না। আচ্ছা। হাউ আর ইউ জেসমিন? ওকে। জি। তো যদি সময় পান তাহলে অবশ্যই একটু ইউটিউব থেকে ঘুরে আসবেন। ইউটিউব চ্যানেল নেম হচ্ছে জাহান ইজ লাইভ। আম, তো জেসমিন এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। আমরা আছি এখন আরো 1 মিনিট। আর 1 মিনিট পর আমরা ইউটিউব এবং এখান থেকে বিদায় নিব। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
ওকে বাই। জি, আপনাকেও বাই। তো আমরা এখন ইউটিউব থেকে বিদায় নিতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইউটিউবের অডিয়েন্সরা এবং আশপাশ পরিষ্কার রাখবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। রাস্তা পার হওয়ার সময় এদিক ওদিক তাকিয়ে পার হবেন। একেবারে সেফটি নিয়ে। প্রতিবেশীদের খেয়াল রাখবেন, ভালো রান্না করবেন, ভালো খাবেন, ডক্টরের কাছে কম যাবেন। এটাই হলো কথা। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।